হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আবার একটা ব্লগে সবাইকে স্বাগত। জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে যাওয়ার জন্য সকাল সকাল ও আর আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। বাইকে করেই যাব। সোনারপুর থেকে তালদিতে যেতে আমার সময় লাগে 1 ঘন্টা, প্রায় 10 থেকে 20 মিনিট মতো। আর আমার বাড়িটা তালদিতেই, তাই সকাল সকালই বেরিয়ে পড়েছে। আগের দিন রাত্রেই যাওয়ার কথা ছিল, কিন্তু ওর একটা বিশেষ কারণের জন্য, একটা কাজ ছিল যার কারণে ও যেতে পারেনি। তো তাই জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। এটা আমার 3য় বছরের জামাই ষষ্ঠী। আমার বৈশাখ মাসে বিয়ে হওয়ার কারণে এটা আমার 3য় বছর পড়েছে, যদিও বা আমার বিয়ে হয়েছে 2 বছর। আমাদের বাইকটা রাখার একটু সমস্যা, তাই বাইকটাকে বাড়ির সামনেই রাখতে হয়, আর বের করার সময় এইভাবে একটু কষ্ট করে বের করতে হয়। আমরা সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। যখনই আমরা কোথাও যাই বা ও কোথাও যায়, তখন গাড়ি ছাড়ার আগে ও এই মাস্কটা আগে পরে নেয়, দেন ও হেলমেটটা পরে। তাহলে কি আর রাস্তার যে পলিউশন, তাতে ওর সমস্যা হয় না, কারণ ওর একটু ডাস্ট অ্যালার্জি আছে, যার কারণে ওর ধুলোতে একটু সমস্যা হয়। সবাই ভাবছো আমি বাপের বাড়িতে জামাই ষষ্ঠীতে যাচ্ছি, অথচ শাড়ি কেন পরলাম না। আসলে আমি এখন যাব আমার শ্বশুরমশাইয়ের দোকানে। আমার শ্বশুরমশাইয়ের সবজির দোকান, যদিও বা সিজনে উনি ফলের ব্যবসায়ী করে। প্রত্যেক বছর যখন আমি জামাই ষষ্ঠীতে যাই, তখন উনি আম, কাঁঠাল, আনারস, কলা এইসবগুলো আমার বাপের বাড়ির জন্য পাঠায়। আর এই সব কিছু বাইকে করে নিয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার, তাই আমাকে চুড়িদারই পরতে হয়। সবার মতো শাড়ি আর পরা হয় না। বাবার দোকানে যাবার পর বাবা বেছে বেছে ভালো ভালো কাঁঠাল, আম, কলা এগুলো দিয়ে দিয়েছে। আর বাড়িতে আনারস থাকার কারণে আমি বাড়ি থেকে 2টো আনারসও নিয়ে এসেছিলাম। আমি বাইকে বসার পর বাবা সুন্দর করে আমার কোলের উপর ওগুলোকে গুছিয়ে দেয়, আর আমি এই সোনারপুর থেকে বয়ে বয়ে তালদিতে নিয়ে যাই। যদিও বা কাঁঠালটা প্রচণ্ড ভারী, এত ভারী কাঁঠাল আর এত ফল সোনারপুর থেকে তালদিতে বয়ে নিয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার। তারপরে রাস্তায় যেতে যেতে ওর পেট্রোল শেষ হয়ে যাওয়ার কারণে ও বললো দাঁড়াও একটু পেট্রোল ভরে নিই। তো পেট্রোল পাম্পে গিয়ে তো রীতিমতো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ। একটা ট্রাক ঢুকেছিল, তো ট্রাকে ডিজেল ভরছিল, যার কারণে একটু সমস্যা হচ্ছিল। তো তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো হাফ রাস্তায় যাওয়ার পরে ওর গলা শুকিয়ে গেছে, ও বলে একটু জল খেয়ে নিই, দাঁড়াও। তো তারপর জল খাওয়ার পরে আবার আমরা রীতিমতো রওনা দিলাম, চলতে শুরু করলাম। কথায় বলে না, এই পথ যদি না শেষ হয়, তো ব্যাপারটা ঠিক এরকমই দাঁড়িয়েছিল। 1 ঘন্টা 20 মিনিট বাইক জার্নি করে যাওয়াটা সত্যি এই রোদের মধ্যে বিশেষ করে খুবই কষ্ট। আমার তো ভীষণ কষ্ট হয়, আমার তো মনে হয় কখনো কখনো আমি যাবই না। তো যাই হোক, আমরা গল্প করতে করতে চলে এসেছি। তো আসার সময় দেখি মা কলে জল নিতে এসেছে, রাস্তার কলে জল নিতে এসেছে। তো মা বললো তোরা চল, আমি আসছি পিছনে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আসো, আমরা যেতে লাগি। তো আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম। তো আমার বোনের ছেলে ঘর দিয়ে ছুটে বেরিয়ে এসেছে মাসি এসেছে বলে। তো যাই হোক, আমার বাবাও চলে এসছে। তো বাবা এসে বাবাকে ডাকলাম, তো বাবা এসে কাঁঠালটাকে নিয়ে গেল ভিতরের মধ্যে, কারণ অত ভারী কাঁঠাল বয়ে নিয়ে আমার ঘরের মধ্যে ঢোকাটা ইম্পসিবল ছিল। তো রীতিমতো আমার ভাইরাও রেডি হয়ে গেছে যে মামার বাড়িতে যাওয়ার জন্য, কারণ আমার কাকাই কাকিমাও জামাই ষষ্ঠীতে যাবে। তো ওরা রেডি হয়ে গেছে। আর এদিকে ও তো বাইকটাকে ওইদিকে পার্কিং করতে গেছে, কারণ এর সামনে রাখার একদম জায়গা ছিল না, যার কারণে ও ওই পার্টটা আমাদের বাড়ির ওই সাইডটা ও পার্কিং করে, আর ভিতর দিক দিয়ে ওই দিকের রাস্তা আছে, আমি দেখাচ্ছি। তো এই ভিতরের দিকে যে রাস্তাটা আছে, ওই যে ওই বাইকটা ওখান দিয়ে রেখে ওই ভিতর দিয়ে ঢুকবে, আমি এপার দিয়ে ঢুকে গেলাম, মেন গেট দিয়ে ঢুকে গেলাম। তো এই হচ্ছে আমাদের বাড়ি, আমি চলে এসেছি বাড়িতে। তো প্রচণ্ড গরম, এত গরমের মধ্যে এসে একটু শান্তি, ফ্যানের তলায় বসে শান্তি। তো এদিকে দেখো আমার বোন, আমার বোনের বর আর ছেলে, মা, সবাই তো ওরা আগে চলে এসেছে। সকাল 9টায় বের হওয়ার কারণে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ আমরা কিছু না খেয়েই বেরিয়েছিলাম। ঘড়ির কাঁটা অলরেডি 11:30 ঘরে, আর ও কিছু খেয়ে বের হয়নি, কারণ ও তো ষষ্ঠীর ফোঁটা না নেওয়া পর্যন্ত কিছু খেতে পারবে না, তাই ও কিছু খেয়ে বের হয়নি। তাই বাড়িতে ঢুকে 10 মিনিট রেস্ট নেওয়ার পরেই 2 জামাই রেডি হয়ে বসে পড়েছে ষষ্ঠী ফোঁটা নেওয়ার জন্য।
এদিকে মাও রেডি হয়ে চলে এসেছে ততক্ষণের মধ্যে। আর আগে থেকে মা সব কিছু রেডি করে রেখেছিল বলে আর বেশি সমস্যা হয়নি, মানে বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি পুরোটা শেষ হয়ে গেছে। যদিও বা সব কিছু নিয়মকানুন কমপ্লিট করতে অলরেডি 30 থেকে 40 মিনিট সময় এখানেই কেটে গেছে। তারপর তো খাওয়া দাওয়ার পর্ব আছে। দুপুরে আর খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি, কারণ আমরা একটু নানা কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিওটা করা হয়নি। এদিকে দেখো জামাই ষষ্ঠীর ফল খেয়ে দুই জামাইয়ের মুখের অবস্থা খারাপ। জামাই ষষ্ঠীর ফল খেয়ে জামাই ষষ্ঠীতে কোন কোন জামাইয়ের মুখের অবস্থা এরকম হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও। এদিকে খাওয়ার সময় দেখো একটা মজার ঘটনা, আমার বোনের বর আমার বোনকে খাইয়ে দিচ্ছে, কারণ ও একা খাবে না। আর এদিকে আমার বড় সেই দেখা দেখি আমাকে বলছে সবাই খাচ্ছে তুমি কেন দেখবে, তো চলে এসো তুমিও খেয়ে নাও। তো আমি আর সেই সুযোগটাকে একদম মানে মিস করলাম না, আমিও খেয়ে নিলাম। তারপরে আইসক্রিমটা যদিও আগে থেকে ঘরে ছিল, তারপরে আইসক্রিম খেলো, আমিও খেলাম, সবাই খেলো। আর তারপর দুপুরে ভিডিওটা করা হয়নি। সন্ধ্যাবেলা ফুচকা, সন্ধ্যা হলেই ফুচকা। বিয়ের আগে আমি এত ফুচকা খেয়েছি যে আমি বলে বোঝাতে পারবো না, মানে সপ্তাহে তো আমার 3-4 দিন তো আমার ধরা বাঁধা থাকতোই ফুচকার দোকানটা। তো যাই হোক, বিয়ের পরে বাপের বাড়িতে এসেছি, ফুচকা খাবো না এটা কি কখনো হয়? তো যাই হোক, সন্ধ্যাবেলা ফুচকা আমি আর আমার বোন খেতে গেলাম। আমার বোনের বর খাবে বলেছিল, কম্পিটিশন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। আর আমার বর সে তো ফুচকাই খায় না। যাই হোক, ও ক্যামেরাটাই ধরলো। তো আমরা ওখানে 20 টাকা মতো করে ফুচকা খেয়েছিলাম, কারণ গ্রামের দিকে তো 10 টাকা 6টা 7টা করে ফুচকা দিয়ে দেয়, তাই 20 টাকার ফুচকাটাও কিন্তু অনেকটা। আর আমাদের সোনারপুরে কলকাতার দিকে কি হয়, 10 টাকা 4টে 5টা, এর বেশি তো দেয় না। আর লাস্টে স্পেশাল ফুচকা কে না খেতে চাই বলো? তো ফাও ফুচকা তো সবাই খেতে চাই, তো আমরাও ছাড়িনি। আমার এরকমভাবে খেতে খুবই ভালো লাগে, স্পেশাল বলে কথা। যাই হোক, স্পেশালটাও খেয়ে নিলাম। আজকে ব্লগটা এই পর্যন্তই, বাই, দেখা হবে পরের ব্লগে।